হ্যালো, হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যালো, जी सर। তোমাদের পার্টিসিপেন্ট অনেক কম আছে, দেখছি 16 জন। গতকালকে ক্লাসে কিরকম ছিল প্রথম ক্লাসে? গতকাল প্রথম ক্লাসে কতজন ছিল পার্টিসিপেন্ট? স্যার 40 জন মতো। আজকে এত কম যে তাহলে? আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। আমাদের গত ক্লাসে আমরা বলেছিলাম এলআর, মানে এলআর সার্কিটের গ্রোথ এবং ডিকে, এটা আমরা পড়ছিলাম, তাই না? আমাদের এখানে এটা শেষ হয়েছিল। আমরা দুইটা ইকুয়েশন ডিরাইভ করেছি যে গ্রোথ হলে পরে সেখানে হবে আই ইকুয়ালস টু, মানে যে কোনো সময়তে তার কারেন্ট, এটা হবে আই ইকুয়ালস টু আই নট ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের যখন কারেন্ট গ্রো করবে কোন একটা এল আর সার্কিটে, তার জন্য যে কোনো সময় টি সময়ে তার আই এর ভ্যালু হচ্ছে এটা। তারপরে আমরা আরেকটা ডিরাইভ করেছিলাম যে এটা ডিকে সময় কি হবে। ডিকে সময়তে কারেন্টের যে ভ্যালু যে কোনো সময়তে, সেই কারেন্টের ভ্যালু হচ্ছে আই ইকুয়ালস টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা আমরা বলেছিলাম যে এখানে দুইটি পার্থক্য আছে, যে শুধুমাত্র যখন গ্রোথ হবে এই সময় ওয়ান মাইনাস ই টু ডি পাওয়ার আর মাইনাস এল বাই টি, আর গ্রোথ না হলে যখন ডিকে করছে ওই সময় এটা জাস্ট আই নট ইন্টু ই টু ডি পাওয়ার আর বাই এল ইন্টু টি। মানে ওখানে ওয়ানটা থাকছে, ওয়ান থেকে আর আমরা বিয়োগ করছি না আর কি এক্ষেত্রে। এটাই আমাদের ইকুয়েশনের শুধু পার্থক্য। আমাদের টাইম কনস্ট্যান্ট দুই ক্ষেত্রে একই রকম। টাইম কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আমাদের এল বাই আর, যেটা গ্রোথের সময়ও এল বাই আর, ডিকের সময়ও এল বাই আর। আমাদের সার্কিট যদি কনস্ট্যান্ট থাকে, মানে সার্কিটে এল এর ভ্যালু সি এর ভ্যালু যদি চেঞ্জ না হয়, সি এখানে সরি সি আসবে না, আর এর কথা বলছি, এল এবং আর এর যদি কোনো ভ্যালু চেঞ্জ না হয়, তাহলে আমাদের এই টাইম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হবে না। টাইম কনস্ট্যান্টটা কি ছিল? টাইম কনস্ট্যান্ট ছিল যে কোনো একটা সার্কিটে তার যে কারেন্টের ভ্যালু, এই কারেন্টটা, তার যে ম্যাক্সিমাম কারেন্ট, এই ম্যাক্সিমাম কারেন্টের এই তোমার গ্রোথের সময় আমরা যেটা বলেছিলাম, গ্রোথের সময় সেটা হচ্ছে যে 0.632, মানে 63.2%, এই ম্যাক্সিমাম কারেন্টে 63.2% হতে যে সময় লাগবে, অথবা ডিকে করার সময়তে আমরা একটা ভ্যালু এখানে ডিফাইন করেছিলাম, ডিকে করার সময়তে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুর এটা 36.8% হতে যে সময় লাগে, এটাকে আমরা বলি এ টাইম কনস্ট্যান্ট। তার মানে এলআর সার্কিট টাইম কনস্ট্যান্ট মানে হলো এর যে ম্যাক্সিমাম কারেন্ট, ওই ম্যাক্সিমাম কারেন্টের একদম শুরু থেকে আর কি, একদম শুরু থেকে ম্যাক্সিমাম কারেন্টের 36.8%, মানে কি বলে এটা 3.2% হতে, অথবা এটা ম্যাক্সিমাম কারেন্ট থেকে এটা 36.8% হতে যে সময়টা লাগে, এই সময়টাকে আমরা বলি ওই এল আর সার্কিটের টাইম কনস্ট্যান্ট। তো এই জিনিসটা আর কি, আমাদের টাইম কনস্ট্যান্টের সময়টা একটু খেয়াল রাখবো, যে এখন যদি গ্রোথের কথা বলি ওই সময় আমরা বলবো যে 63.2%, আর যদি ডিগের কথা বলি তাহলে ওই সময় 36.8%। এই ভ্যালুটা আমাদের কোনটার জন্য বলছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেটার জন্য বলো, দুটার জন্য একই কথা, আমরা যে কোনো একটা বলতে পারি, দুইটা বলতে পারলে তো আরো ভালো। তো এটাকে আমরা বলি এর টাইম কনস্ট্যান্ট আর কি। তো কোনো একটা সার্কিটে এর যে ম্যাক্সিমাম কারেন্টে যখন পৌঁছাবে, আমরা এটার জন্য আমরা আইডিয়ালি ধরে নিতে পারি যে মোটামুটি 5 টাইম কনস্ট্যান্ট পরে এর যে ম্যাক্সিমাম কারেন্ট, সেই ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে যাবে। এটা যে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট পৌঁছে গেছে আর কি। আর যদি ডিকে হয় তাহলে ডিকে হলে পরে এটা ম্যাক্সিমাম কারেন্ট থেকে জিরো কারেন্ট পর্যন্ত পৌঁছাতে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে 5 টাইম কনস্ট্যান্ট সময় লাগবে আর কি। তো এটা নিয়ে আমাদের দুইটা অঙ্ক ছিল আর কি, দুটো প্রবলেম ছিল। এই প্রবলেম গুলো তোমরা আশা করি সলভ করতে পেরেছো। যে কোনো একটা 10 ভোল্ট ইএমএফ সাপ্লাই এর কোনো একটা সার্কিটে যদি 10 ওহমস এর একটা রেজিস্টর থাকে,
এবং 0.5 এমডি যেটা একটা ইন্ডাক্টর থাকে, তাহলে সেই সার্কিটে আমাদের যে ম্যাক্সিমাম কারেন্ট মানে কারেন্ট যেটা, এই কারেন্টটা 63.2% পৌঁছাতে কত সময় লাগবে। তার মানে হলো আসলে এটার মানে আসলে কত সময়টা লাগবে এটা এটা জানতে চেয়েছে আর কি। এটা বের বের করবো কিভাবে, আমরা যে জানি যে আই ইকুয়ালস টু আই নট ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার আর বাই এল ইন্টু টি, এটা তোমরা করেছো মনে হয়। তো এই আই বাই আই নট এর যে ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের 63.2%, মানে হলো যে এটা এটা যে ম্যাক্সিমাম ভ্যালু, এটা যদি আমরা 100 ধরে নিই, তাহলে আই নট এর ভ্যালু হচ্ছে 100 আর আই এর ভ্যালু হচ্ছে 63.2%। এটা করে তুমি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পরে আমরা এখান থেকে যে টি এর ভ্যালুটা পাবো, সেই টি এর ভ্যালুটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে, এবং এটা হচ্ছে আমাদের 0.5 সেকেন্ড। টি এর ভ্যালু হচ্ছে এক্ষেত্রে আমাদের 0.05 সেকেন্ড। এখন এই 0.05 সেকেন্ড যদি টি এর ভ্যালু হয়, এটার টাইম কনস্ট্যান্ট কত আমাদের একটু যদি খেয়াল করে দেখো, যে এখানে 63.2% হতে কত সময় লাগবে এটা জানতে চেয়েছে। তাহলে আমাদের এটা থেকে যে আমরা ইকুয়েশন ক্যালকুলেশন করে যে আমরা টি এর ভ্যালু যেটা বের করলাম, মূলত এটাই আমাদের টাইম কনস্ট্যান্ট। এখন এটার পরেও আমরা যদি আবারও এটাকে আলাদাভাবে টাইম কনস্ট্যান্ট বের করতে চাই, তাহলে আমাদের আর এটার এইটুকু ইকুয়েশন আমাদের দরকার হবে না। তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এল এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, আমরা জানি যে টাউ বা টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়ালস টু এল বাই আর। এই ইকুয়েশন আমরা ভ্যালু গুলো বসে দিলেও 1/20 মানে কিন্তু 0.05 সেকেন্ড। তার মানে আমাদের এটা বের করলেও হবে, এটা বের করলেও হবে। তো এটাকে আলাদা করে এখানে করা হয়েছে কেন, কারণ হলো যে যদি কোনো সময় এরকম 63.2% না বলে অন্য কোনো একটা ভ্যালু যদি এখানে দেওয়া থাকে, তাহলে তার জন্য এখানে টাইম বের করতে বললো, এবং সাথে সাথে যদি টাইম কনস্ট্যান্টও বের করতে বলে, তাহলে আমরা এই ঘোষণার পরে ফলো করবো, তখন আমরা কিন্তু এটা একই রকম হবে না। কিন্তু এই ভ্যালুটা যদি 63.2% থাকে, তাহলে এটার এই টাইম যেটা টাইম কনস্ট্যান্ট একই কথা চলে আসবে আর কি। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তারপরে ডিকে এর জন্য একই রকম ভাবে জানতে চেয়েছে যে এটা যখন ডিকে করছে, ডিকে করছে এটা কি করে বোঝা গেল, যে আমাদের এখানে 500 মিলি হেনরি, 500 মিলি হেনরি একটা ইন্ডাক্টর এবং 5 ওহমস এর একটা রেজিস্টর আছে, তাকে আমরা সিরিজে কানেক্ট করেছি। সিরিজে কানেক্ট করার পরে এখানে একটা টেন ভোল্টের একটা ইএমএফ সাপ্লাই দেওয়া হয়েছে, সিরিজে কানেক্ট করে 10 ভোল্টের ইএমএফ সাপ্লাই দেওয়া হয়েছে। তারপরে করেছি কি, এটা যে ব্যাটারি, এই ব্যাটারি দুইটা টার্মিনালকে এখানে কানেক্টেড করে দিয়েছে। তো দুইটা টার্মিনালকে কানেক্টেড করে দেওয়া মানে হলো এটাকে শর্ট সার্কিট করে দেওয়া, তাই না, ব্যাটারি শর্ট সার্কিট করে দেওয়া। ব্যাটারি শর্ট সার্কিট করে দেওয়া মানেই হলো আমাদের এখানে তাহলে যে ইন্ডাক্টরে এখানে যে চার্জ, মানে তো ম্যাগনেটিক ফিল্ড হিসেবে যে চার্জটা এখানে সঞ্চিত কি বলে এটাকে, এনার্জিটা সঞ্চিত হয়েছিল, ওই এনার্জিটা এখন একটু ডিকে করবে। তাহলে ওই ডিকে যখন করছে, সেই ডিকেটা করার সময় এটা ম্যাক্সিমাম কারেন্ট থেকে এটা 0.05 সেকেন্ডে কখন পৌঁছাবে, এবং বা 0.02-তে কখন পৌঁছাবে আর কি। সরি, মানে কারেন্টের ভ্যালুটা কত হবে, কারেন্টের ভ্যালু জানতে চাইছি, 0.05 সেকেন্ড পরে কারেন্ট কত এবং 0.2 সেকেন্ড পরে কারেন্ট কত। তো আমরা ডিকের জন্য ইকুয়েশন জানি আমরা, যে আই ইকুয়ালস টু আই নট ইন্টু মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে টাইমের ভ্যালু প্রথমটার জন্য 0.05 সেকেন্ড, এই ভ্যালুটা এখানে বসাও। আর এর ভ্যালু আছে, এল এর ভ্যালু আছে, এই ভ্যালুগুলো আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো। ওমস রেঞ্জে আছে, ওমসটা এমকে সিস্টেমের ইউনিট, এটাকে আমরা ডাইরেক্টলি 5 ওমসে বসাবো। এটা মিলি হেনরি আছে, মিলি হেনরিটা এমকে সিস্টেমের ইউনিট না, এটাকে আমরা মিলি হেনরি থেকে হেনরিতে কনভার্ট করবো। এই মিলি থেকে হেনরিতে কনভার্ট করার জন্য এখানে 10⁻³ এখানে একটা ফ্যাক্টর গুণ করা হলো, 500 ইন্টু 10⁻³ সরি। হ্যাঁ, তো এটা করার পরে তুমি যা পাচ্ছ সেটা হচ্ছে 0.271 অ্যাম্পিয়ার। তার মানে হলো যে এটা ওই 0.5 সেকেন্ড পরে, মানে 0.2 সেকেন্ড পরে কারেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে এত অ্যাম্পিয়ার হবে। এখন 0.05 সেকেন্ড পরে কত হবে, 0.05 সেকেন্ড পরে একই রকম হবে, এল এর ভ্যালু একই রকমই আছে, টাইমটা জাস্ট এখানে বসে দেওয়া হলো। তাহলে 1.213 অ্যাম্পিয়ার এই ভ্যালুটা হবে কারেন্টের ভ্যালু। তো নাকি এটা ভুল আছে, সম্ভবত এটা ভুল আছে, এটা একটু ক্যালকুলেশন করো তো তোমরা, ক্যালকুলেটর আছে তোমাদের কাছে, কারো কাছে? এটাই, এটা হওয়ার কথা, একটু ক্যালকুলেশন করো তো তোমাদের ক্যালকুলেটর কারো কাছে থাকলে। কে কে পেরেছো? আচ্ছা, এটা একটু চেক করবো তোমরা, আমার সম্ভবত যেটা মনে হচ্ছে এই 0.27 এটার নিচে হওয়ার কথা, এটা উপরে হওয়ার কথা, কারণ টাইমটা এখানে কম, এটাতে কম আছে, তাহলে এটাতে কারেন্টটা এখানে কমই থাকার কথা আর কি। আর এটাতে বেশি হবে, যাই হোক তোমরা একটু ক্যালকুলেশন এটা করবা।
আর স্যার তারপর হ্যাঁ, স্যার ডিকেটা কেন হলো এটা আরেকবার যদি একটু বলেন। ডিকেটা হলো কারণ হলো যে এখানে বলেছে কি যে টু টার্মিনালস আর কানেক্টেড টুগেদার। তার মানে হলো যে এখানে তুমি ব্যাটারিটা যখন কানেক্ট করলা, এই যে তোমার আগে সার্কিটটা আমরা এখানে খেয়াল করি, এলআর এর যে সার্কিটটা এটা খেয়াল করি, এই যে একটা এল আছে, একটা আর আছে এবং একটা ইএমএফ সোর্স আছে। তো ইএমএফ সোর্সের যে দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালকে যদি আমরা শর্ট সার্কিট করে দিই, মানে এই টার্মিনাল এবং এই টার্মিনালকে তুমি যদি একসাথে করে দাও, তাহলে কি হবে, এটা এটা জাস্ট শর্ট সার্কিট হয়ে গেল, তাই না? এটা শর্ট সার্কিট হয়ে গেলে পরে এটা কোনো ইএমএফ সাপ্লাই দিবে না। তাহলে এখন এটা থেকে এখন যে ফিল্ডটা ছিল, কারেন্টের ভ্যালুটা, আগে একটা কারেন্ট এখানে চলছিল, মানে এটা যখন শর্ট সার্কিট করনি তখন একটা কারেন্টের একটা সাফিসিয়েন্ট একটা ভ্যালু এখানে ছিল, একটা ম্যাক্সিমাম কারেন্ট এখানে ফ্লো করছিল। যখন তুমি শর্ট সার্কিট করে দিলে ওই ম্যাক্সিমাম কারেন্ট থেকে এটা কমে জিরোতে আসবে। তো জিরোতে যদি আসে তাহলে আবার এখানে কারেন্টের চেঞ্জ হচ্ছে, কারেন্টের চেঞ্জ হলে আমাদের এখানে ফিল্ডে চেঞ্জ, আর ফিল্ডে চেঞ্জ হলেই আমাদের এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। তো ওই কারণে আমরা বলছি তারপরে এখানে ইনডিউসড ইএমএফ এর পরিমাণ, মানে ওখান থেকে তুমি কারেন্টের ভ্যালুটা কেমন হবে সেটা তুমি জানতে পারবে। এখন বিষয় হলো যে এটা শর্ট সার্কিট হচ্ছে কারণ হলো এটার ব্যাটারি দুইটা টার্মিনালকে এক করে দিয়েছে, বলেছে একসাথে কানেক্ট করে দিয়েছে, এই কানেক্ট করে দেওয়ার কারণে এটা ডিকে হচ্ছে আর কি। তো কারেন্টের ভ্যালুটা ডিকে করছে, কারেন্টের ফ্লোটা ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম ফ্লো থেকে ডিকে হয়ে একটা জিরো কারেন্টে পৌঁছাবে। তার মানে যে পরের যে গ্রাফটা ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছিল, এটা ডিকে করতে করতে আস্তে আস্তে জিরোতে পৌঁছাবে, কারণ হলো এটাতে কোনো আর সোর্স নাই। বুঝতে পারলে কি যে কোশ্চেন করলো? বুঝতে পেরেছো? না পারলে বলো, আমি আবার বলবো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা কি ক্যালকুলেশন হয়েছে তোমাদের? দেখেছো এটা ঠিক আছে কি? ও আচ্ছা আচ্ছা, এটা ই এর পাওয়ার টোটালটা হচ্ছে আমাদের এখানে, যেহেতু ই এর পাওয়ার এটা স্যার দেখো নিচেরটা ঠিক আছে আর ঠিক আছে না। উপরেরটা 1.99 আসছে। এটা কি এটা কিন্তু পাওয়ার, ই এর পাওয়ার, জি স্যার এক্সপোনেনশিয়াল ঠিক পাওয়ার। আছে, হ্যাঁ, নিচেরটা ঠিক আছে, উপরেরটা 1.99 আসছে। এটা 1.9, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা 1.99 অ্যাম্পিয়ার। এবার ঠিক আছে নাকি 1.9 এর পুরোপুরি, নাকি আর এরপরে থার্ড ডিজিটে এরপর কি আছে? আছে, আরো আছে মানে অ্যাপ্রক্সিমেটলি 2 অ্যাম্পিয়ার। 1.99 কত? 1.99 তারপরে থার্ড ডিজিট বলো। স্যার আর 5টা 9 আছে, তারপর 6। আচ্ছা, 5.9, আচ্ছা দিলাম 1.9 এটা। তাহলে এটা হচ্ছে আমাদের আগের ম্যাথটা। এখন আমরা তাহলে এরপরে টপিকে যাই, যে ডিসি সার্কিট উইথ সিআর। সিআর মানে কি? কারো কোনো আইডিয়া? তোমরা এগুলো পড়েছো কি? তোমাদের এগুলো রিভিশন চলছে? সিআর মানে কন্ডাক্টর আর রেজিস্ট্যান্ট রোধ। কন্ডাক্টর রেজিস্ট্যান্স। তাহলে তো একইভাবে এটা ক্লাস রিপ্রেজেন্টেটিভও হয়, তাই না? আচ্ছা যাক, এটা না। জি স্যার। সিআর মানে হচ্ছে ক্যাপাসিটর এবং রেজিস্টর, ক্যাপাসিটর রেজিস্টর, কন্ডাক্টর না। সিআর মানে হলো ক্যাপাসিটর এবং রেজিস্টর নিয়ে একটা ডিসি সার্কিট। তো সেখানে চার্জে গ্রো কিভাবে হয় এবং ডিকে কিভাবে হয় এটা আমরা বলবো। এখন আগে দেখো, আগে আমরা যখন যেটা বলেছিলাম যে এলআর সার্কিট, এলআর সার্কিটে আমরা বলেছি কারেন্ট নিয়ে কথা, কারেন্টের ডিকে এবং কারেন্টের গ্রোথ, কারেন্টের কথা বলেছি এখানে। কারণ হলো যে এই এল এর মধ্যে দিয়ে, এল এল যখন আছে, এল এর সাথে আমাদের কারেন্টের সম্পর্কটা বেশি আর কি। মানে এখানে কারেন্ট ফ্লো করলে বা কারেন্টের ভ্যালু চেঞ্জ হলে পরে ইএমএফ, মানে ইনডিউসড ইএমএফ এখানে পাওয়া যায়, সেখান থেকে কারেন্টের বিষয়গুলো এখানে আসে আর কি। আর চার্জের কথা যখন বলছি, চার্জ আসছে হলো ক্যাপাসিটরের জন্য, কারণ ক্যাপাসিটরের সাথে আমাদের চার্জের কথাটা একটু বেশি সম্পর্কিত। আমাদের এখানে আসলে চার্জ ফ্লো করলে কারেন্ট পাওয়া যায়, মোট কথা হলো চার্জ ফ্লো করলে কারেন্ট পাওয়া যায়। তো আমরা এখানে এটা চার্জ ক্যাপাসিটর যখন থাকবে, এটার গ্রোথ এবং ডিকে এটা চার্জের মাধ্যমে আমরা ব্যাখ্যা করবো। যাই হোক, তো সব প্রথমে যে কাজগুলো আমরা করি সেটা হচ্ছে আমাদের একটা ইএমএফ ইকুয়েশন আগে আমাদের লিখতে হয়। তো এটাকে ক্যাপাসিটর, একটা রেজিস্টর এবং একটা ইএমএফ সোর্স যখন কানেক্ট করব, কানেকশনটা অবশ্যই সিরিজে, সবগুলো সিরিজ কানেকশনে থাকবে। দেখো এটা একটা ব্যাটারির সাথে আমাদের একটা রেজিস্টর আছে, রেজিস্টরের সাথে আর একটা ক্যাপাসিটর, তারপরে আমাদের আবার ইএমএফ সোর্স মানে ব্যাটারিতে ফিরে আসছে। তো এইভাবে যদি আমাদের কানেকশন দেওয়া হয়, মাঝের এটাকে নেগলেক্ট করো আপাতত, বি এর যে কানেকশনটা এটা আপাতত নেগলেক্ট করো, আমাদের এইটা নিয়ে বলি আমরা। তাহলে এইভাবে যদি কানেক্ট করা হয় তাহলে আমাদের গ্রোথ অফ চার্জ ইন ক্যাপাসিটর এটা এখন হবে। আর যদি আমরা এই বি এর সাথে কানেক্ট করতাম তখন আমাদের এখানে একটা ডিকেতে হতো, কারণ হলো যে এটাকে বি এর সাথে কানেক্ট করা মানে হলো এই টার্মিনালটা এখান থেকে তুমি সম্পূর্ণ ডিসকানেক্ট করে দিলা, এই সোর্সটা কাজে আসছে না।
তখন এখানে যদি কোনো চার্জ হয়ে থাকে ক্যাপাসিটর, তাহলে ওই চার্জটা এখন এই কানেকশনের মাধ্যমে, এই সার্কিটের মাধ্যমে আমাদের এটা ডিকে করবে আর কি। তো আমরা গ্রোথের কথাটা প্রথমে বলি। গ্রোথ করার জন্য আমরা এখানে এই পয়েন্টে কানেক্ট করব। এই পয়েন্টে কানেক্ট করলে পরে ক্যাপাসিটরের চার্জ 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে। দেখো আমাদের যখন এখানে কানেকশন আমরা দিইনি, এটা যখন আমরা সুইচটা যখন অন করিনি, ওই সময় ক্যাপাসিটরে কোনো চার্জ নাই, তো ক্যাপাসিটরের চার্জের ভ্যালুটা 0। তো যখন এটাতে কানেকশন দেওয়া হবে, তাহলে এটাতে চার্জ হওয়া শুরু করবে, কারেন্ট এখান থেকে মানে চার্জগুলো এই টার্মিনাল থেকে এদিকে যে এদিকে ফ্লো করবে। আসলে বিষয়টা হলো যে এইভাবে আমরা কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা বলি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু আমাদের এখানে আসলে চার্জের ফ্লো মানে হলো ইলেকট্রনের ফ্লো। তাহলে আমরা আসলে বলতে গেলে আমাদের অ্যাকচুয়ালি এই নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন গুলো যে এই টার্মিনাল আসলে ক্যাপাসিটরে, এখানে অনেকগুলো নেগেটিভ চার্জ জমা হলো, এবং যতগুলো নেগেটিভ চার্জ এই টার্মিনালে জমা হলো তার একই পরিমাণে পজিটিভ চার্জ আবার এই অপোজিট টার্মিনালে জমা হবে। মানে হলো এখান থেকে কিছু পরিমাণ নেগেটিভ, মানে ওই একই পরিমাণে নেগেটিভ চার্জ এই রেজিস্টরের মধ্যে দিয়ে এই ব্যাটারিতে আবার ফিরে যাবে আর কি। তো যখন এটা একদম ম্যাক্সিমাম চার্জ, মানে যতখানি এই ক্যাপাসিটরে থাকা সম্ভব, তখন যতখানি চার্জ যদি এখানে চলে আসে, তাহলে আমাদের এখানে কারেন্ট ফ্লোটা 0 হয়ে যাবে। আবারও বলছি, প্রথম থেকে দেখো আমাদের এখানে চার্জ ছিল না, আমরা যখন এখানে কানেক্ট করলাম, কানেক্ট করলে পরে চার্জগুলো এরকম ভাবে ফ্লো করা শুরু করলো। চার্জ ফ্লো করে শুরু করে আস্তে আস্তে ফ্লো পরিমাণ বাড়তে মানে হতে থাকবে। ফ্লো হতে হতে একসময়তে দেখা যাবে যে ম্যাক্সিমাম যে পরিমাণে চার্জ, এই চার্জটা এখানে পৌঁছে গেছে আর কি। এই পরিমাণ যতখানি চার্জ এখানে থাকা সম্ভব এই প্লেটে, ততখানি চার্জ পৌঁছে গেছে। তো যদি এরকম অতখানি চার্জ এখানে পেয়ে যায়, তাহলে এরপরে আর কোনো চার্জ এখানে ফ্লো করবে না, তার মানে আমাদের কারেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে কারেন্টের ফ্লোটা সব থেকে বেশি থাকবে প্রথমে, তারপরে আস্তে আস্তে কমতে 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 একদম 0-তে পৌঁছাবে একটা সময় পরে, যে যখন আমাদের এই ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়ে যাবে। তার মানে একটা ডিসি কারেন্ট আমরা যখন দিয়েছি, এই ডিসি কারেন্ট অন করার সময় কারেন্টের ফ্লোটা পাওয়া যাবে, যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা অন থাকবে, তারপরে এই ক্যাপাসিটরের মধ্যে আর কোনো কারেন্ট ফ্লো হবে না। এটা হবে মূল বিষয়। তো আমরা যেহেতু ট্রান্সিয়েন্ট কারেন্ট পড়ছি, তার মানে হলো আমাদের এখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে একদম যে চেঞ্জটুকু, মানে যেটুকু সময়তে চেঞ্জটা হচ্ছে, আমরা ওই চেঞ্জের অংশটা পড়ছি। তাহলে আমরা সব প্রথমে এটার ইএমএফ ইকুয়েশনটা করি, এটাকে লিখি। ইএমএফ ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো, যে যে কোনো সময় ধরো যে চার্জ হচ্ছে, এর মাঝে যে কোনো সময়তে আমাদের এখানে যে পরিমাণ সাপ্লাই দিচ্ছিল, মানে এই পরিমাণে যে সাপ্লাই দেয়, এই ইএমএফটা আমাদের এখানে ড্রপ হচ্ছে হলো এই ক্যাপাসিটরের অ্যাক্রসে, এবং বাকি অংশটা ড্রপ হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে। তাহলে এটার যে ইএমএফ যদি হয় তাহলে ইকুয়ালস টু হবে এটার অ্যাক্রসে ড্রপ, যেটাকে আমরা বলি ভি ইকুয়ালস টু আর আই। ওই ইকুয়েশন থেকে আমরা বলি যে এটা অ্যাক্রসে ড্রপ যদি হয় ভি, আর কারেন্ট যদি ফ্লো হয় এর মধ্যে দিয়ে আই পরিমাণে, তাহলে এখানে ড্রপ হবে আর আই। আর এখানকার যে ড্রপ, এটাকে আমরা এই যে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্সের ইকুয়েশন যেটা আমরা জানি, যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এটাকে আমরা যদি রিয়ালাইজ করি, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি, মানে আমাদের ভোল্ট ইকুয়ালস টু চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স। এটা যদি আমরা এখানে করি, তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে যে কোনো সময়কার ভোল্টেজ ড্রপ, ওই একই সময় এখানকার ভোল্টেজ ড্রপ যদি যোগ করো, তাহলে আমাদের এটা ইএমএফ সোর্সের ভোল্টেজের সমান হবে। তাহলে ই ইকুয়ালস টু কিউ বাই সি প্লাস আর আই, এটা আমরা তাহলে এইভাবে লিখতে পারছি। তাহলে এটা আমাদের ইএমএফ ইকুয়েশন। এখন দেখো এখানে বামে আছে প্যারামিটার ই, এখানে আছে কিউ, এখানে আছে আই। আমরা সবগুলোকে একই প্যারামিটারে নিয়ে আসতে চাই, একই ভ্যারিয়েবলে নিয়ে আসতে চাই। একই ভ্যারিয়েবলে নিয়ে আসবো কিভাবে, আমাদের নিয়ে আসা সহজ, কিউ কিউ আকারে, চার্জ আকারে, যেহেতু আমরা ক্যাপাসিটর নিয়ে কথা বলছি, এখানে ভ্যারিয়েবলটা কিউ আকারে নিয়ে আসতে পারলে সহজে আমরা করতে পারবো আর কি। তাহলে এই প্রথম এই যে এই টার্মটা যেটা আছে অপোজিট সাইডে, আমাদের কিউ বাই সি, এটা কিউ এর আকারে আছে, এটা চেঞ্জ করার কিছু কারণ নেই। এখানে আছে আর আই, তাহলে আইটাকে চেঞ্জ করো। আই ইকুয়ালস টু আমরা জানি যে ডিকিউ বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ চার্জ, তাই না, রেট অফ চেঞ্জ অফ চার্জ, যেটাকে আমরা বলি কারেন্ট। তাহলে আমরা আই ইকুয়ালস টু বললাম ডিকিউ বাই ডিটি। তাহলে আমাদের এইটিকে আমাদের কিউ আকারে সবগুলো টার্ম আমরা লিখে ফেলেছি। এখন বাম দিকে যে ইএমএফ, যে ভোল্টেজ সোর্সের যে ইএমএফটা, এটাকে আমাদের কিউ এর মাধ্যমে লিখতে হবে। তো এটা আমরা কি করে লিখতে পারি, আমাদের এটা এক্সট্রিমাম কন্ডিশনে যেতে হবে। আমরা আগেও একই রকম ভাবে আমরা একই নিয়ম ফলো করেছি। এটা এক্সট্রিমাম কন্ডিশনটা কি? এক্সট্রিম কন্ডিশন হচ্ছে এটার যে চার্জের ভ্যালুটা যখন আমাদের ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম চার্জ কত, আমাদের এখানে ধরো যে কিউ নট পরিমাণে চার্জ এখানে ম্যাক্সিমাম এটা সঞ্চয় করতে পারে। তাহলে কিউ নট চার্জ যদি এটা হয়ে যায়, তাহলে ওই সময়তে চার্জের কারেন্টের ভ্যালুটা কেমন হবে? তাহলে আমাদের এখানে আমরা যেটা বসে কিউ নট, এখানে যেটা আমরা বসে কিউ নট, তাহলে আমাদের এখানে দেখো যে ডি কিউ নট বাই ডিটি, তাহলে রেট অফ চেঞ্জ অফ ম্যাক্সিমাম চার্জ, এটা ভ্যালু কত হবে? রেট অফ চেঞ্জ অফ ম্যাক্সিমাম চার্জ কেউ কি বলতে পারবা? স্যার আই নট। না, আই নট না, রেট অফ চেঞ্জ অফ ম্যাক্সিমাম শূন্য হবে স্যার, শূন্য। শূন্য হবে, কারণ আমাদের ক্যাপাসিটরের যে ম্যাক্সিমাম চার্জ, এটা একটা
ক্যাপাসিটরের জন্য ফিক্সড, এটা একটা ফিক্সড ভ্যালু একটা ক্যাপাসিটরের জন্য। তাহলে একটা ক্যাপাসিটর কতখানি চার্জ স্টোর করতে পারে এটা তুমি ক্যাপাসিটর চেঞ্জ না করলে পারে আর কোনো চেঞ্জ হবে না, তাই না? একটা ব্যাগে কতখানি জিনিস রাখা যায় এটা আমরা ওই ব্যাগটা চেঞ্জ না করলে পারে ওর কোনো চেঞ্জ নেই, তাহলে এটা ফিক্সড ভ্যালু, একটা কনস্ট্যান্ট, টাইমের সাথে এর কোনো ভ্যারিয়েশন নেই। তাহলে আমাদের এখানে ডিকিউ নট বাই ডিটি এর ভ্যালুটা হয় 0। তাহলে চার্জটা যখন ম্যাক্সিমাম চার্জে পৌঁছে গেল, ওটা রেট অফ চেঞ্জ অফ ওই চার্জটা এটা হচ্ছে আমাদের 0। তাহলে এই টার্মটা আমাদের পুরোটা 0 হলো, তাহলে এখানে এটা থাকছে কিউ নট বাই সি। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি ই ইকুয়ালস টু কিউ নট বাই সি। আচ্ছা, তাহলে ই ইকুয়ালস টু কিউ নট বাই সি যখন আমরা পেলাম, তাহলে এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে কিউ নট বাই সি ইকুয়ালস টু কিউ বাই সি প্লাস আর ডি কিউ বাই ডিটি। এখন আমাদের দেখো সবগুলা এই কিউ এর টার্মে সবগুলো টার্মকে আমরা লিখে ফেলেছি। এখন আমাদের এটাতে সি দিয়ে সবগুলো এখানে ভাগ করা আছে, আমাদের এটা ভাগ এভাবে দেখতে ভালো লাগছে না, এটাকে সি কে কমন নিয়ে এই পাশে গুণ করে দাও, আর এটাকে বামে নিয়ে চলে আসো। কিউ কে বামে নিয়ে চলে আসো, তাহলে কিউ নট মাইনাস কিউ ইকুয়ালস টু সি আর ইন্টু ডি কিউ বাই ডিটি। তারপরে আমরা কি করব, একই ভ্যারিয়েবল গুলো একই দিকে নিব, একই ভ্যারিয়েবল গুলো একদিকে নিব আর কি। তাহলে এখানে ডি কিউ আছে আর এখানে আছে কিউ নট মাইনাস কিউ, তাহলে কিউ নট মাইনাস কিউ আর ডি কিউ কে যদি আমরা একদিকে নিতে চাই, তাহলে এই কিউ নট মাইনাস কিউ কে এই ডি কিউ এর নিচে পাঠিয়ে দাও, আর ডিটি আর সি আর এগুলোকে ডান দিকে পাঠিয়ে দাও। এইভাবে আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি, তাহলে ডি কিউ বাই কিউ নট মাইনাস কিউ ইকুয়ালস টু ডিটি বাই সি আর, এটা আমরা লিখতে পারছি। এখন দেখো আমাদের একই ভেরিয়েবল গুলো একদিকে আমরা লিখে ফেলেছি, এবং সাথে সাথে আমাদের আরেকটা জিনিস এখানে দেখার বিষয় যে বামে যেটা আছে, সরি নিচে যেটা আছে, এই নিচেটাকে যদি আমরা ডেরিভেটিভ নিই তাহলে উপরেটা পাওয়া যায় এবং মাইনাস আকারে পাওয়া যায়। তা আমাদের আগের কন্ডিশন কি, যে নিচেটাকে ডেরিভেটিভ করে যদি উপরটা পাই তাহলে আমরা এটাকে আমরা লন লিখতে পারি। তাহলে লনের ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখবো, কি লিখতে পারি এটাকে, আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে পরে মানে এই টোটাল জিনিসটা আমরা ইন্টিগ্রেশন করবো। এখন ইন্টিগ্রেশন ল ছিল কি, ইন্টিগ্রেশন আমাদের এখানে যেটা এই নিচের এটাকে ডিফারেন্সিয়েট করে যে উপরেটা পাওয়া যায় ইন্টিগ্রেশনের মধ্যে, ইন্টিগ্র্যান্ডের মধ্যে, তাহলে এটার ইন্টিগ্রেশনের যে ভ্যালু এটা হচ্ছে লন দিয়ে আমরা লিখি। তাহলে লন লন অফ নিচে আমাদের এখানে যেটা আছে কিউ নট মাইনাস কিউ, তোমাদের ফর্মুলা মনে হয় তোমরা জানো, আগে এটা পড়েছো। তো এই লন কিউ নট মাইনাস কিউ এটা আমরা লিখতে পারছি। মাইনাসটা কেন, কারণ আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে পরে উপরেরটা হয় কিন্তু এটা মাইনাস আকারে হয়, সেই মাইনাসটা এখানে আসছে। আর এখানে একই রকম ভাবে এটাতে নিচেতে কোনো কিছু টাইম রিলেটেড কিছু নাই, সি আর এটা আলাদা আলাদা কনস্ট্যান্ট ওই সার্কিটের, এটা আমাদের কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেল। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হলো জাস্ট টি। তাহলে আমরা এখানে টি বাই সি আর, এবং এটা আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল ছিল। তো ইনডিফিনিট ইন্টিগ্রালের জন্য আমাদের এখানে একটা ভ্যালু কে আসছে। আমাদের সব থেকে ভালো হয় এটাকে আমাদের ইন্টিগ্রেশনটা দেখিয়ে দিলে, আমরা একটু দেখিয়ে দিই এটাকে। তাহলে এবার এবার সম্ভবত তোমাদের একটু সহজ মনে হবে আর কি। আমরা ইকুয়েশন ইন্টিগ্রেশনটা দেখি, আমরা এটা করলাম। হ্যাঁ, এখন দেখো আমরা যেটা বলছিলাম যে নিচের যেটা আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে উপরেরটা নেগেটিভ সাইনটা পাচ্ছি। এই কারণে আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিয়েছি আর কি। যাই হোক, তো আশা করি বুঝতে পারছো, না না বললে আবার এখানে কোশ্চেন করবো অবশ্যই। তাহলে আমাদের এখানে একটা এক্সট্রা একটা কে আসছে। এক্সট্রা কেটা কি, কেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কারণ কি, আমাদের এখানে যেটা দেখো যে এটা কোনো লিমিট নাই, ইনডিফিনিট ইন্টিগ্রাল। আমরা জানি যে ইনডিফিনিট ইন্টিগ্রাল হলে পরে আমাদের একটা কনস্ট্যান্ট কে লিখতে হয়। তো এই কে এর ভ্যালুটা আমরা এখানে আরবিট্রারি লিখেছি, কিন্তু আমাদের এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। কে ভ্যালু আমরা এভাবে রেখে দিলে হবে না। তো এই কেটা আমরা কি করে পাবো, কে ভ্যালুটা পাওয়ার উপায় হলো ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে আমাদের এখানে টাইম যেটা আছে, টাইমের ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। তো টাইম যদি 0 হয়, তাহলে ইনিশিয়ালি টাইম যদি 0 হয় তাহলে বাকি প্যারামিটার গুলো কি অবস্থা, সিআর এর তো কোনো চেঞ্জ নাই। এখানে কিউ নট এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটারও চেঞ্জ নাই। তাহলে কিউ এর ভ্যালুটা কি হবে, আমাদের দেখো যে টি যখন 0 মানে হলো আমরা যখন সময় শুরু করছি ওই সময় থেকে কেবল এটা অন করেছি, যখন অন করলাম ওই সময়কার আগ পর্যন্ত এটার ভ্যালু ছিল 0, এখানে চার্জের ভ্যালু ছিল 0। তো চার্জের ভ্যালু এখানে যেটা 0, তার মানে হলো আমাদের কিউ এর ভ্যালুটা 0। তাহলে ইনিশিয়াল কন্ডিশন হলো যখন টি 0 তখন কিউ 0। তাহলে আমাদের এখানে যেটা হবে যে লন মাইনাস লন কিউ নট ইকুয়ালস টু কে।
যখন টি জিরো তাহলে এই টার্মটা পুরোটা জিরো হচ্ছে, এটা জিরো হচ্ছে, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস লন কিউ নট। তাহলে এই ভ্যালুটা এখানে বসে দাও, মাইনাস লন কিউ নট। এখন এই যে লন কিউ নট যেটা এখানে পেলা, এখানে লন কিউ নট মাইনাস কিউ আছে, এগুলো একদিকে যদি আমরা নিয়ে নিই, তাহলে এটা যদি এখানে এই পাশে গেল, বা এটাকে এদিকে দাও, একই ব্যাপার। এটাকে পাশে দাও, টি আর কে, টি ডিভাইড বাই সি আর কে বাম দিকে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস হলো, আর এটা এদিকে এদিকে যে প্লাস হয়ে গেল, তাহলে কিউ নট এখানে কিউ নটটা থাকছে হলো নিচে আর এটা ওপরে। তাহলে মানে লন এ মাইনাস বি এর যে ভ্যালুটা তোমরা জানো, লন এ মাইনাস লন বি ইকুয়ালস টু লন এ বাই বি, ওই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখেছি। তাহলে লন কিউ নট মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ নট, এটা হলো আমাদের, এটাকে রিঅ্যারেঞ্জ করে এখানে পেলাম, আর এই মাইনাস টি ইন্টু টি ডিভাইডেড বাই সি আর। এখন আমরা যেটা চাই যে এটাতে লন আমরা রাখতে চাই না, লন রাখতে চাইবো না, তাহলে কিভাবে, আমাদের উভয় দিকে অ্যান্টি লন নিতে হবে বা এক্সপোনেনশিয়াল নিতে হবে। অ্যান্টি লন যদি নিই তাহলে এখানে লন উঠে গেল, কিউ নট মাইনাস কিউ বাই কিউ নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই সি আর। এখন এখান থেকে আমরা এটাকে কিউ এর ভ্যালুটা জানতে চাইবো, তাহলে এটাকে কিউ নট কে দুই দিকে ভাগ করে দাও, কিউ নট বাই কিউ মানে হলো 1, আর কিউ নট বাই কিউ নট এখানে এভাবে থাকলো, এটাকে 1 থেকে পাশে দিয়ে দাও, এবং কিউটাকে দিয়ে গুণ যদি করা হয় তাহলে কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই সি আর, বা আর যেটাই বলো। তাহলে ওই আগে আমরা যে কারেন্টের ভ্যালুটা আমরা যেটা আগে প্রমাণ করেছিলাম বা বের করেছিলাম আর কি এল আর সার্কিটের জন্য, ওই একই জাতীয় ইকুয়েশন হলো যে এখানে কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার টি ডিভাইড বাই সি আর। আগে এখানে একই ছিল, আই ইকুয়ালস টু আই নট 1 মাইনাস ই টু দি পাওয়ার আর বাই এল ইন্টু টি ছিল, এখানে আছে টি টি ডিভাইডেড বাই সি আর, এটাই পার্থক্য। তাহলে এখানে আমাদের আগে যে কথাটা বলেছিলাম যে এটা চার্জ, এটা চার্জ, তাহলে এটা যদি চার্জ হতে হয় তাহলে ডাইমেনশনালি এটাকে ঠিক হওয়ার জন্য আমাদের অবশ্যই এইটাকে আমাদের ডাইমেনশনলেস কোয়ান্টিটি হতে হবে। তো এটাকে যদি আমরা ডাইমেনশনলেস যদি কোয়ান্টিটি হতে হয়, তাহলে এখানে আমরা যদি এখানে টাইম বলছি, তাহলে নিচের অংশটা অবশ্যই টাইম হবে। তাহলে এটা যদি টাইম মানে হলো আমাদের সিআরটা হলো আসলে একটা টাইম, এবং এই টাইমটা হলো আমাদের ওই সার্কিটে মানে সিআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট, সিআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট। এখন এই টাইম কনস্ট্যান্টটা, তাহলে এটাকে আমরা কি বলবো, মানে এটাকে ডিফাইন করবো কিভাবে, এটাকে আমরা ডিফাইন করবো এভাবে যে তাহলে এটাকে যদি তুমি এটাকে অন করতে চাও, এটা যদি অন করতে চাও এখানে সি এর ভ্যালুটা কত হতে হবে, এটাকে টি আর এটা একই হবে, তাহলে এই এটা দুইটি যদি একই রকম হয়ে যায় তাহলে এখানে হয় এটা 1, তাহলে এটা কিউ ইকুয়ালস টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, এবং এটা ভ্যালু হয় 0.632। তার মানে এটা যে ম্যাক্সিমাম চার্জ, ওই ম্যাক্সিমাম চার্জের এই 63.2% চার্জ হতে যে সময় লাগে, এটাকে আমরা ওই সিআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট বলি। বুঝছো? তাহলে টাইম কনস্ট্যান্টের ইকুয়েশন কি হলো, টাইম কনস্ট্যান্ট ইকুয়েশন হলো টি ইকুয়ালস টু সিআর, এবং এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করবো কিভাবে, ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি এভাবে যে কোনো একটা সিআর সার্কিটে যে চার্জ হয় ক্যাপাসিটর, ওই চার্জটা এটার ম্যাক্সিমাম চার্জের 63.2% চার্জ হতে যে সময় লাগবে, ওই সময়টাকে আমরা বলি ওই ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট। এবং সেটা গ্রোর সময় মানে গ্রোথের সময়, চার্জ যখন গ্রো করছে ওই সময়কার কথা এটা। আর যদি ডিকে করে, ডিকে করলে আমাদের এটা একটু কন্ডিশনটা একটু ভিন্ন, ডিকে করলে পরে আমাদের ইকুয়েশনটা হবে যেটা ইএমএফ ইকুয়েশন, ই এর জায়গাতে এখন জিরো চলে আসলো, আগে দেখো এখানে ইএমএফ ছিল ই ইকুয়ালস টু কিউ বাই সি প্লাস আর আই। তাহলে যখন গ্রো করছে তখন আমাদের এখানে একটা ইএমএফ সোর্স আছে, যখন ডিকে করবে, ডিকে করলে আমরা জানি জি এর ভ্যালুটা এখানে জিরো হয়ে যায়। সরি একটু 1 মিনিট তোমরা একটু ওয়েট করো। আচ্ছা সরি, আচ্ছা যাক, আমাদের তাহলে এখন যেটা বলছিলাম যে এটা যদি যখন ডিকে করে, ডিকে করলে পরে আমাদের এখানে এর ভ্যালুটা হবে জিরো, তাহলে জিরো ইকুয়ালস টু এই জিনিসটা এখানে যা ছিল এটা তো একই রকমই থাকবে। এখন গ্রো ডিকে কখন হবে, তুমি যখন গ্রো করে ফেলেছো একদম টোটাল যে ম্যাক্সিমাম যে চার্জ হওয়ার সম্ভব এখানে কিউ নট, এই কিউ নট পরিমাণ চার্জ হয়ে গেছে, এরপরে তুমি এটাকে ডিসকানেক্ট করে দাও, এটাকে ডিসকানেক্ট করে যে এই কানেকশনটা বিতে দাও,
বিতে দিলে পরে এটা আমাদের ব্যাটারিটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার মতো অবস্থা, আমাদের এখানে শর্ট সার্কিট হলো, এখানে ইএমএফ জিরো হয়। এটা যদি আমরা এখানে এই বিতে কানেকশন দিই, তাহলে এটাকে ব্যাটারি ডিসকানেক্ট করে দিলাম, তার মানে হলো আমাদের এখানে এইটুকু পয়েন্টে আমরা একটা জিরো পটেনশিয়াল অ্যাপ্লাই করছি। তাহলে এখানে তাহলে এখন যে কারেন্টটা এখানে চার্জের এখানে সঞ্চিত হয়েছিল সিতে, ওই চার্জটা এখন এটা ডিকে করবে কিভাবে, এর মধ্যে দিয়ে এখানে ফ্লো করবে, ফ্লো হয়ে মানে এখানে যেটা নেগেটিভ চার্জ গুলো ছিল এই টার্মিনালে, এটা এর মধ্যে দিয়ে যেয়ে আবার এই পজিটিভ টার্মিনালের সাথে মিলিত হবে এবং একসময় যে এটা রিকম্বাইন করে এটা আবার নিউট্রাল অবস্থায় চলে আসবে। তো এই হচ্ছে ডিকে প্রসিডিউর। এখন আমাদের ডিকে এর জন্য ইকুয়েশনটা আমরা কি লিখতে পারি, যে জিরো ইকুয়ালস টু কিউ বাই সি টাইমস আর আই, আগে যেটা করলাম একই রকমই। তাহলে আর কে আমরা আগের মতো রাখবো, আই কে চেঞ্জ করেছিলাম ডিকিউ বাই ডিটি, এখানেও এটা ডিকিউ বাই ডিটি চেঞ্জ করবো। এবং ডান দিকে তো আমাদের কিছু চেঞ্জ করার নাই, এটা জিরো জিরোই আছে, তাহলে আমাদের একই রকম টার্মিনাল আমরা নিয়ে আসতে পারছি একই রকম প্যারামিটার দিয়ে। তাহলে ডিকিউ বাই কিউ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই সিআর ইন্টু ডিটি। তো এটা আমরা এটা রিয়ালাইজ করে পেলাম, এটাকে আমরা এখন যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে পরে আমরা আগের মতোই আবার এটাকে লিখতে পারি হলো এরকম। আবার এটা ইন্টিগ্রেশনটা দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করব কিভাবে, যে আমাদের এই যে এটা নিচেটা ডিফারেন্সিয়েট করলে উপরেটা পাচ্ছি, তাহলে এটাকে আমরা লন লিখতে পারি। তাহলে লন কিউ ইকুয়ালস টু মাইনাস এখানে টি ডিভাইড বাই সিআর, এখানে এটা সিআর তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যাচ্ছে, তাহলে ডিটি কে ডিফারেন্সিয়েট করলে টি আসে, তাহলে মাইনাস টি বাই সিআর প্লাস কে, একটা কনস্ট্যান্ট এখানে থাকছে যেটা এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল আগের মতোই। তো এবার আমরা যেটা কি করবো, এই কে এর ভ্যালুটা আমাদের জানা দরকার। কে এর ভ্যালু জানার জন্য আমরা আগে একটা এক্সট্রিম কন্ডিশন নিয়েছিলাম, যে এক্সট্রিম কন্ডিশন হচ্ছে, ও সরি এটা ইনিশিয়াল কন্ডিশন আমরা নিচ্ছিলাম। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে যে এটা টি এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে আমাদের কিউটা কেমন, টি যখন জিরো ওই সময় চার্জের ভ্যালুটা কিউ নট। তাহলে আমরা টি যদি জিরো হয় তাহলে এই টার্মটা জিরো হচ্ছে, তাহলে কে ইকুয়ালস টু লন কিউ নট, এই ভ্যালুটা আমরা এখানে এখন বসিয়ে দেবো লন কিউ নট, এখানে যা ছিল আগের মধ্যে থাকলো। এবার লন কিউ নট এবং এখানকার বামে যে লন কিউ আছে এটাকে একদিকে নিয়ে যাও, একদিকে নিয়ে যে এটাকে যদি আমরা লন লন এ মাইনাস লন বি এর ফর্মুলায় ফেলি, তাহলে এখানে হবে লন কিউ বাই কিউ নট ইকুয়ালস টু মাইনাস টি ডিভাইডেড বাই সিআর। এটা আমরা এখন এটা লন কে উঠিয়ে দেবো এক্সপোনেনশিয়াল নিয়ে উভয় দিকে, তাহলে কিউ বাই কিউ নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই সিআর, তাহলে কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই সিআর। তাহলে আগের মতো আমরা এখন ইকুয়েশন পেলাম। কারেন্টের দিকের সময় তো আমরা যেটা পেয়েছিলাম যে আই ইকুয়ালস টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি আর আর বাই এল ইন্টু টি, যেটা আমরা পেয়েছিলাম এখানে একই রকম ভাবে টি ডিভাইড বাই সিআর আছে। তাহলে এখানে সি আর যেটা এটা হচ্ছে আমাদের মূলত টাইম কনস্ট্যান্ট, এই টাইম কনস্ট্যান্ট হচ্ছে এবার মানে এআর সার্কিটের জন্য একই রকমই হলো আর কি, আমাদের গ্রোথের জন্য যে টাইম কনস্ট্যান্ট পাচ্ছি এখানেও একই টাইম কনস্ট্যান্ট আমরা এখানে পেলাম, যে টি ইকুয়ালস টু সি আর। এখন তাহলে এটাকে আমরা ডিফাইন করবো কিভাবে, ম্যাথমেটিক্যালি ডিফাইন করার জন্য আমরা এটাকে আমরা যে অন বানাতে হবে, অন যদি এটাকে বানাই তাহলে এখানে টি আর আর এটা যদি অন হয় তাহলে এখানে কিউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এবং মাইনাস ওয়ান যদি এখানে হয় তাহলে এটার ভ্যালুটা হয় 36.8। তাহলে আমরা এটা বলবো যে কোন একটা চার্জ ক্যাপাসিটর যেটা আছে সেই চার্জ ক্যাপাসিটরের ম্যাক্সিমাম যে চার্জ ছিল, এই ম্যাক্সিমাম চার্জের 36.8% হতে যে সময়টা লাগে ম্যাক্সিমাম চার্জটাকে ডিকে করে, এটা 36.8% হতে যে সময়টা লাগে এটাকে আমরা বলি এর টাইম কনস্ট্যান্ট এই সিআর সার্কিটের জন্য। তো এটা আশা করি তাহলে তোমরা বুঝতে পারলে, এটা গ্রোথের সময়টা দেখানো হয়েছে, ডিকের সময়টা ঠিক উল্টা এরকম ভাবে হতো আর কি। ডিকের গ্রাফটা আচ্ছা অ্যাড করা হয় না, আচ্ছা আমি এটা অ্যাড করে দেবো। তো গ্রো করার সময় এটা এরকম ভাবে হচ্ছে এবং ডিকে করার সময় এটা উল্টা, জাস্ট উল্টা, উপর থেকে এটার সিমেট্রিক্যালি এটার যেটা অপোজিট আমরা যেটা নিতাম তাহলে যেরকম হতো ঠিক একই রকম, এরকম ভাবে জাস্ট এটা নিচের দিকে যেত। এবং আমরা বলতে হবে যে ম্যাক্সিমাম চার্জ থেকে এটা 36.8%-এ হতে 36.8% ডিকে করতে যে সময় লাগে আর কি। তো এটা তোমরা একটু করবা এবং এখানে কিছু এক্সাম্পল আছে, দুইটা এক্সাম্পল তোমরা একটু পড়বা। আমরা আজকে এই পর্যন্ত রাখি, আমার আজকে আর একটা মিটিং আছে, আমরা ওই মিটিংটা একটু অ্যাটেন্ড করতে হবে। তো এই কারণে আজকে তোমাদের ক্লাসটা একটু শর্ট করলাম। তোমরা এই পর্যন্ত পড়ো, কারো কোনো কোশ্চেন আছে কি?
তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, অথবা বোঝনের কোনো জায়গায় এমন যদি থাকে বলো। নাই সম্ভবত, তাই না? তো ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু ক্লোজ করি এটা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।